হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। আজ কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েত স্পেশাল বাংলা ক্লাসে 17 নাম্বার ক্লাস নিয়ে চলে এসেছি। তো চলো ক্লাস স্টার্ট করি। দেখে নি ফার্স্ট কোশ্চেন কি আছে। প্রথম প্রশ্ন দেখো, নিচের কোনটি নাসিক্য ধ্বনি? তো এখানে অপশন দেখো, ফার্স্ট আছে ম, নেক্সট দেখো অন্তর্য, ল, এন্ড লাস্ট অপশন দেখো তালব্য। তো এখানে কিন্তু নাসিক্য ধ্বনি হয়ে যাচ্ছে ম, অপশন এ। কেন হচ্ছে না, যেসব ধ্বনি উচ্চারণের সময় বাতাস নাক দিয়ে বের হয়, শ্বাসবায়ু, তাদেরকে কিন্তু নাসিক্য বা আনুনাসিক ধ্বনি বলা হয়। তো বাংলা বর্ণমালায় এরকম কিন্তু 5টি নাসিক্য ধ্বনি রয়েছে। তো টোটাল কতগুলো রয়েছে বললাম? 5টি কিন্তু নাসিক্য ধ্বনি রয়েছে। তো 5টির মধ্যে কিন্তু রয়েছে উম্ম, ইঙ্গ, দন্তান্ন, মূর্ধন্য এন্ড ম। এই টোটাল 5টি কিন্তু হচ্ছে নাসিক্য ধ্বনি। তো দেখো এখানে ম আছে মধ্যে, তো অপশন এ কিন্তু এই জন্যই সঠিক আনসার হয়ে যাচ্ছে। তো নেক্সট দেখো আছে অন্ত্যেজ্য, ল, এন্ড লাস্ট অপশন দেখো তালব্য। এগুলো কিন্তু নাসিক্য ধ্বনি নয়, অন্তর্য কিন্তু এটি হচ্ছে অন্তঃস্থ ধ্বনির মধ্যে পড়ছে। নেক্সট দেখো লকে কিন্তু বলা হয় পার্শ্বিক ধ্বনি, এন্ড লাস্ট অপশন দেখো তালিবস্যকে কিন্তু বলা হয় উষ্ম ধ্বনি বা শীষ ধ্বনি। চলো তো নেক্সট কোশ্চেন দেখে নেব। অনুষ্ঠান শব্দে পেট কাটা মধ্যাংশ হওয়ার ব্যাকরণিক কারণ কি? এর ব্যাকরণিক কারণ কিন্তু হচ্ছে ইকারান্ত উপসর্গের পর হওয়ার জন্য। তো অপশন বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। ব্যাকরণের নিয়ম অনুযায়ী কি হয়, ইকারান্ত বা উকারান্ত। তো কি বললাম, ই বা উ কারান্ত, এই সমস্ত উপসর্গের পর কতগুলো ধাতুর কিন্তু সেখানে দন্তেশ্ব বা মধ্যাংশ হয়ে থাকে। এই জন্য কিন্তু এটি পেট কাটা মধ্যাংশ এই স্বভাবত এই উপসর্গের নিয়ম অনুযায়ী কিন্তু হয়েছে ইকারান্ত উপসর্গের পর। চলো তো নেক্সট কোশ্চেন, নিচের কোন বানানটি শুদ্ধ? তো এখানে কিন্তু কি বানান দিয়েছে দেখো, বিভীষিকা। তো এখানে কিন্তু শুদ্ধ বানান হয়ে যাচ্ছে অপশন বি। বিভীষিকা মনে রাখার একটি কৌশল বলি তোমাদের। ফার্স্টেই মনে রাখবে রস্যই অর্থাৎ রস্যিকার হবে, দ্বিতীয়ত মনে রাখবে দীর্ঘই যুক্ত হবে অর্থাৎ দীর্ঘিকার, এবং তৃতীয়ত হচ্ছে আবার রস্যিকার। তো ফার্স্টেই হবে রস্যই, দ্বিতীয়ত হবে দীর্ঘই, আবার তৃতীয়ত হবে কিন্তু রস্যই। এই কৌশলটা মনে রাখবে, তাহলে কিন্তু এটি বিভীষিকা বানানের সঠিক কৌশল বা সঠিক নিয়ম অনুযায়ী এটি হচ্ছে। তো নেক্সট কোশ্চেন, উচ্ছ্বাস এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তো উচ্ছ্বাসকে আমরা সঠিক সন্ধি বিচ্ছেদ যদি করি, তাহলে কিন্তু আমরা সঠিক আনসার পাবো উত প্লাস শ্বাস। তো এটি কিন্তু হয়ে যাচ্ছে উচ্ছ্বাসের সঠিক সন্ধি বিচ্ছেদ। তো অপশন সি দেখো আছে উত প্লাস শ্বাস, সঠিক আনসার হয়ে যাচ্ছে। তো কেন হচ্ছে, এটি কিন্তু ব্যঞ্জন সন্ধি নিয়ম অনুযায়ী হচ্ছে। এখানে যদি ত বা দ থাকে, অর্থাৎ খণ্ডের ততে ত এর উচ্চারণই হয়, এবং এর পরে যদি তালিবস্য থাকে, তো দয়ের উচ্চারণের স্থানে কিন্তু সেটি যুক্ত হয়ে সেখানে চ, এবং তালবস্য স্থানে কিন্তু সেখানে ছ হয়ে থাকে। চলো নেক্সট কোশ্চেন, বেতার শব্দে বে উপসর্গটি কোন ভাষার? তো এটি কিন্তু ফার্সি ভাষা থেকে আসছে। অপশন এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। বে হচ্ছে একটি ফার্সি উপসর্গ, যার অর্থ হচ্ছে কোনো কিছু না বা বিহীন অর্থে ব্যবহার করা হয়, যেমন বেতার বা বেয়াদব, বেকায়দা ইত্যাদি কিন্তু ফার্সি ভাষারই উপসর্গ বে যুক্ত হচ্ছে। নেক্সট কোশ্চেন, রাজপথ কোন সমাসের উদাহরণ? তো রাজপথ এটি কিন্তু ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। তো অপশন বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। এর ব্যাস বাক্য হচ্ছে কিন্তু পথের রাজা, আর তৎপুরুষ সমাসে রাজা শব্দটি কিন্তু পরে থাকলে তা আগে বসে এবং রাজ হয়ে যায়। অর্থাৎ যদি আমি বলি যে হাসের রাজা, তাহলে কিন্তু সেটি ব্যাস বাক্য সহ সেখানে পদ হচ্ছে সমাসবদ্ধ পদ, যে রাজহাঁস। এখানে পথের বা পদের এটি কিন্তু ষষ্ঠী বিভক্তি লোপ পাওয়ায় এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন, চমৎকার একটি গল্প পড়েছি, এখানে চমৎকার কোন পদ? তো এখানে চমৎকার কিন্তু বিশেষণ পদ হচ্ছে অপশন বি। তো যে পদের কোনো দোষ গুণ অবস্থা বা কোনো সংখ্যা বোঝায় তাকেই বিশেষণ পদ বলা হয়। তো এখানে গল্প হচ্ছে একটি বিশেষ্য পদ। তো গল্পটি কেমন পড়েছি, না চমৎকার পড়েছি। তো বিশেষ্য পদ সম্পর্কেই বলা হচ্ছে, তার একটা সুন্দর বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে যে আমি গল্পটা ভালো পড়েছি। তো এটি কিন্তু বিশেষণ পদের আদর্শ একটি উদাহরণ হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, যোগী শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? তো যোগী শব্দের স্ত্রীলিঙ্গ হয়ে যাচ্ছে কিন্তু যোগিনী। ফার্স্ট অপশন এ দেখো আছে যোগিনী। এখানে কিন্তু সংস্কৃত ইন পুংলিঙ্গ যুক্ত হচ্ছে। তো সংস্কৃত ইন পুংলিঙ্গ যুক্ত হচ্ছে, এবং শব্দের শেষে কিন্তু এই দীর্ঘইকার অর্থাৎ দীর্ঘই যুক্ত হয়ে কিন্তু এটি যোগিনী শব্দ হচ্ছে স্ত্রীলিঙ্গে। নেক্সট কোশ্চেন, বাবা গতকাল ঢাকা গিয়েছিলেন, এটি কোন কাল?
তো এটি কিন্তু পুরাঘটিত অতীতকাল হচ্ছে। কেন হচ্ছে না, যে ক্রিয়া অনেক আগেই শেষ হয়ে গেছে অর্থাৎ যার ফল কিন্তু বর্তমানে আর নেই তাকেই পুরাঘটিত অতীতকাল বলা হয়। যেমন গতকাল গিয়েছিলেন দ্বারা এখানে কাজটি কিন্তু অনেক আগেই শেষ হওয়া বোঝাচ্ছে। তো এটি কিন্তু পুরাঘটিত অতীত, অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, টাকায় কি না হয়? টাকায় কোন কারক? তো এটি কিন্তু টাকায় এটা দ্বারা করণ কারক বোঝাচ্ছে। তো করণ শব্দের অর্থ হচ্ছে কিন্তু যন্ত্র বা সহায় বা কোনো কিছু উপায় বোঝায়। এখানে টাকার দ্বারা বা টাকার মাধ্যমে কিন্তু সবকিছু হওয়া বা কোনো কাজ সম্পন্ন করা বোঝাচ্ছে। কোনো উপায় বা মাধ্যম বোঝানোর জন্য এটি কিন্তু করণ কারক হয়ে থাকছে। তো অপশন বি দেখো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, বিপদ এবং দুঃখ একই সাথে আসে, গঠন অনুযায়ী এটি কোন বাক্য? তো এটি কিন্তু গঠন অনুযায়ী সরল বাক্য হচ্ছে। অপশন এ দেখো হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো যে বাক্যে একটি মাত্রই সমাপিকা ক্রিয়া থাকে তাকেই সরল বাক্য বলা হয়। এই বাক্যে দেখো একটি সমাপিকা ক্রিয়া হচ্ছে আসে। তো এটি কিন্তু একটি সমাপিকা ক্রিয়ার দ্বারা বোঝাচ্ছে, এটি সেজন্য এটি সরল বাক্যের একটি আদর্শ উদাহরণ হচ্ছে। তো এখানে শব্দ দুটি কিন্তু বাক্যকে নয় বরং বিপদ এবং দুঃখ এই দুটি বিশেষ্য পদকে কিন্তু যুক্ত করেছে। চলো তো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। তোমরা প্রত্যেকেই জানো আমাদের কিন্তু পঞ্চায়েতের যে আমাদের আপকামিং পরীক্ষা আসতে চলেছে তার জন্য কিন্তু আমাদের ব্যাচ স্টার্ট হয়ে গেছে, অনলাইন অফলাইন। তোমরা কেউ ব্যাচে এনরোলমেন্ট করতে চাইলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। চলো তো নেক্সট কোশ্চেন, শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে, এটি কোন বাচ্য? তো এটি কিন্তু হয়ে যাচ্ছে কর্মবাচ্য। তো অপশন বি দেখো কারেক্ট অ্যান্সার হচ্ছে কর্মবাচ্য। অর্থাৎ কি, যে বাক্যে কর্মপদই প্রধান রূপে প্রতীয়মান হয় এবং কর্তাই সেখানে তৃতীয়া বিভক্তি। তো তৃতীয়া বিভক্তি কোনগুলো হয়? কোনো কিছু দ্বারা বা দিয়া বোঝায় বা কর্তৃক বোঝায়, এগুলো কিন্তু তৃতীয়া বিভক্তি দ্বারা বোঝানো হয়ে থাকে, তাকে কর্মবাচ্য বলা হয়। তো এখানে কি বলেছে যে শিকারী কর্তৃক, আমি কি বললাম, দ্বারা দিয়া বা কর্তৃক বোঝাবে। শিকারী কর্তৃক এবং প্রধান পদ কি আছে? ব্যাঘ্র সেখানে। তো এটি কিন্তু কর্ম বোঝাচ্ছে, তো সেজন্য এটি কর্মবাচ্য হচ্ছে। নেক্সট দেখো, প্রত্যক্ষ উক্তিতে গত রাত্রে থাকলে পরোক্ষ উক্তিতে কি ব্যবহৃত হয়? তো পরোক্ষ উক্তিতে সেটি কিন্তু পূর্ব রাত্রে ব্যবহৃত হবে। তো অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। কেন হবে না? উক্তি পরিবর্তনের নিয়ম অনুযায়ী নৈকট্য সূচক শব্দ দূরত্ব সূচক শব্দে পরিণত হয়। গতকাল থাকলে পূর্ব দিন বা আগের দিন হয়, ঠিক তেমনি কিন্তু গত রাত্রে যেমন আছে, তো এটি কিন্তু পূর্ব রাত্রে বা আগের রাত্রে হচ্ছে। নেক্সট কোশ্চেন, যা চুষে খেতে হয় তাকে এক কথায় কি বলে? তো তাকে কিন্তু এক কথায় বলা হয় চোষ্য। তো অপশন ডি দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো যা চুষে খাই তাকে যদি আমি বাক্য সংকোচন করি বা এক কথায় প্রকাশ করি তাহলে কিন্তু আমি চোষ্য শব্দ পাচ্ছি। তো বাকি অপশন আমরা একটু জেনে নেব। ফার্স্ট দেখো আছে লেহ। তো এটি কিন্তু যা চেটে খেতে হয় তাকে লেহ বলা হয়। নেক্সট আছে দেখো পেয়, অপশন বি। যা পান করতে হয় তাকে পেয় বলা হয়। অপশন সি দেখো চর্ব। তো যা চিবিয়ে খেতে হয় তাকে কিন্তু চর্ব বলা হয়। নেক্সট দেখো আক্কেল সেলামি, বাগধারার অর্থ কি? তো আক্কেল সেলামি এটি কিন্তু নির্বুদ্ধিতা বোঝাচ্ছে। তো নির্বুদ্ধিতার দণ্ড দেখো অপশন বি সঠিক আনসার হচ্ছে কোনো কিছু বোকামি বা ভুল করার কারণে যে জরিমানা বা খেসারত দিতে হয় তাকে কিন্তু বাগধারার আক্কেল সেলামি বলা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো, রাত্রি শব্দের সমার্থক শব্দ কোনটি? তো রাত্রি শব্দের সমার্থক শব্দ কিন্তু সর্বরী। অপশন এ সর্বরী সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু নিশা, যামিনী, রজনী এগুলোও কিন্তু রাতের সমার্থক শব্দ। তো নেক্সট অপশন দেখো আছে প্রভাত। প্রভাতের অর্থ কিন্তু হচ্ছে সকাল। নেক্সট কি আছে দেখো অপশন সি আছে গগন। তো গগন শব্দের সমার্থক শব্দ কিন্তু হচ্ছে আকাশ। এন্ড লাস্ট অপশন দেখো আছে তপন। তো তপনের সমার্থক শব্দ কিন্তু হচ্ছে সূর্য। নেক্সট কোশ্চেন দেখে নেবো চলো, মৃগ শব্দের অর্থ কি? মৃগ শব্দের অর্থ কিন্তু হরিণ। তো অপশন বি দেখো হরিণ সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো প্রাচীনকালে মৃগ বলতে যে কোনো পশুকেই বোঝানো হতো, এজন্য পশুর রাজাকে কিন্তু মৃগরাজ বা সিংহ বলা হয়। তবে বর্তমানে কিন্তু শব্দটির অর্থ সংকুচিত হয়ে শুধুমাত্র হরিণ অর্থ বোঝাতেই কিন্তু এই মৃগ শব্দটি ব্যবহার করা হয়। নেক্সট দেখো, লাল সালু উপন্যাসের রচয়িতা কে? তো লাল সালু এটি কিন্তু সৈয়দ ওয়ালি উল্লাহ রচনা করেছেন। তো অপশন বি কারেক্ট অ্যান্সার হচ্ছে।
তো তিনি কিন্তু 1948 সালে প্রকাশিত এই লাল সালু তার প্রথম রচিত গ্রন্থ এবং বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একটি উপন্যাস, যেখানে ধর্মীয় কুসংস্কার ও ভণ্ডামির চিত্র কিন্তু সেখানে ফুটে উঠেছে। তো তিনি কিন্তু প্রকাশ করেছেন এটি 1948-এ। নেক্সট কোশ্চেন দেখো, মাইকেল মধুসূদন দত্তের অমর মহাকাব্যের নাম কি? তো তার অমর মহাকাব্য কিন্তু হচ্ছে মেঘনাদ বধ কাব্য, অপশন ডি। তো তিনি কিন্তু 1861 সালে প্রকাশিত এই গ্রন্থটি বাংলা সাহিত্যের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ সার্থক একটি মহাকাব্য। তার এটি রামায়ণের মেঘনাদ বধের কাহিনী অবলম্বনে কিন্তু এটি রচনা হয়েছিল। তো এটি রচনা হয়েছিল কবে বললাম তাহলে? 1861 সালে। নেক্সট কোশ্চেন দেখো, কবর নাটকটির রচয়িতা কে? তো কবর নাটকটি কিন্তু রচনা করেছেন মুনির চৌধুরী, অপশন বি সঠিক উত্তর। দেখো তিনি কিন্তু 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমিতে 1953 সালে ঢাকা জেলে যখন বন্দী ছিলেন, তো বন্দী থাকা অবস্থাতে এই মুনির চৌধুরী তিনি এই বিখ্যাত নাটকটি কিন্তু রচনা করেছিলেন। তো কত সালে রচিত হয়েছে বললাম? 1953 সালে। দেখো, তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবে এবং প্রত্যেকে কাউন্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করবে কার কতগুলো সঠিক অ্যান্সার হলো। চলো, তো আজ এই পর্যন্ত, বাই।